সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি, প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি। জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক বলেন সাবেক ভিপি নূর। জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো রাজনৈতিক দল নয়। এনবিআর সংস্কার নিয়ে অস্বস্তি, সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন। ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা, স্পষ্ট হয়নি নেপথ্যের ঘটনা। ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা 34 ছাড়িয়েছে। বয়সের গ্লানি ছুঁতে পারছেন না ফাফ ডু প্লেসি, হুমকির বিশ্ব রেকর্ডের ঝলক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রাথমিক শিক্ষার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে একত্রিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ ও দাবি সম্বলিত অবস্থান কর্মসূচি পালন করেছেন, যেখানে তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দ্রুত জাতীয়করণের জোর দাবি জানিয়ে আসছেন। সমিতির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ খোকন বলেন, 2013 সালের 27 মে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী দেশে 30,352টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের আওতায় আনার কথা থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সংখ্যা কমে যায়। তখন 26,193টি বিদ্যালয়ে জাতীয়করণ করা হয়। তবে এই বঞ্চিত উপযুক্ত বিদ্যালয়গুলো উপজেলা ও জেলা টাস্কফোর্স কমিটির সুপারিশে জাতীয়করণের জন্য বিবেচিত হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করে মাননীয় প্রধান উপদেষ্টা টেবিলে প্রেরণ করেছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য এই শিক্ষকরা আজকে 2 দিনের মধ্যে রাজপথে অবস্থান নিয়েছে। যদি আজকের মধ্যেই আমাদের দাবি বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা মাঠ ছেড়ে যাবো। এর আগে মাঠ আমরা ছাড়বো না। আমাদের দাবিগুলো বিগত দিনে সরকার আমাদের বৈষম্য করে রেখেছে। বাংলাদেশে যত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সকল বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসা হবে। তারপর তারা 3টি ধাপে জাতীয়করণ করা হলেও তৃতীয় ধাপে এই অনধিক 5,000 বিদ্যালয়কে জাতীয়করণ থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আমাদের একটি দাবি, দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের ঘোষণা দিক। আন্দোলনকারীরা আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দ্রুত জাতীয়করণের সুপারিশ করেছে। এই দাবি আদায়ে তারা অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাইয়ের মাসটি বিভাজনের নয় বরং ঐক্যের প্রতীক। তিনি মনে করেন, অনেক দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারা কিছুই মানতে চায় না। এই বিভেদের বক্তব্য থেকে সবাইকে অবশ্যই দূরে থাকতে হবে, কারণ একতা আমাদের শক্তি। মঙ্গলবার বেলা 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছুদিন আগে লন্ডনের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক। আওয়ামী লীগের এ বিষয়ে বক্তব্যে তিনি হতাশ, কারণ গণ অধিকার পরিষদ এই বিষয়ে কোনো আপোষ করবে না। নূর আরও বলেন, অনেকেই আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছে, যা তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। 14 দলের প্রশ্নে তারা কোনো আপোষ করবেন না। এই গণ অভ্যুত্থান কোনো পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই, কোনো পুরানো বন্দোবস্তের নিরিখে হয় নাই। পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য, পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজী সংস্কারের প্রশ্নে, আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তরুণের চিন্তাকে প্রাধান্য দিতে হবে। আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে। গণ অভ্যুত্থানের ঐতিহাসিক নেতৃত্বে থাকা প্ল্যাটফর্ম জুলাই ঐক্য স্পষ্ট করে দিয়েছে, এখন থেকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয়, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই জুলাইয়ের ঘোষণা ও সনদ দেবে। আজ দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচি শেষে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, 11 মাস পেরিয়ে গেলেও আমরা এখনও আমাদের বহু প্রতীক্ষিত জুলাই সনদ পাইনি। এখন আর কোনো একক দল বা ব্যক্তির হাতে এটি থাকছে না, একমাত্র সরকারই এই ঘোষণা দিতে পারে। যদি তারা ব্যর্থ হয় তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে হবে, নইলে ছাত্র জনতা নিজেরাই তা অর্জন করবে। কেউ যদি ব্যক্তিগত বা দলের স্বার্থে ঘোষণা দেওয়ার চেষ্টা করে, ছাত্র জনতা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। আরেক সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা অনেক অপেক্ষা করেছি, আর নয়।
অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে, পাশাপাশি জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার আমাদের জুলাই সনদ দিবে, এই সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা এনসিপির কেন যাব? কোনো বিশৃঙ্খলা আমরা করতে চাইনি, আমরা কোনো যানবাহন আটকে দেইনি। আমরা খুবই শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকার পরে আমাদের দাবিগুলো জাস্ট আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছানোর জন্য আমরা আইনি সহায়তা চেয়েছিলাম যে আপনারা আমাদের সহায়তা করেন, আমরা যেহেতু পুলিশ জনগণের বন্ধু, আপনারা আমাদের সহায়তা করেন আমাদের দাবিগুলো পৌঁছানোর জন্য। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রক্রিয়া যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অস্থিরতার মুখে পড়ছে। সরকারের উদ্যোগে এনবিআরকে আলাদা করে রাজস্ব শাখা ও নীতি শাখা তৈরি করার পরিকল্পনা থাকলেও এই পরিবর্তনকে কেন্দ্র করে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে কিছু সুবিধাভোগী ব্যবসায়ের ইন্ধন রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন হলে প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের প্রাধান্য উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে ধারণা। বিসিএস কর ও বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডার কর্মকর্তাদের এই আশঙ্কা রীতিমতো গোপন নয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এটা কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার নিয়ে এত চটে গেল। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য কিছু সুবিধাভোগী ব্যবসায়ের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার 25 জুন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে নিয়ে কিছু নেতিবাচক ধারণা থাকলেও আসলে এই বিভাগের স্ট্যাটাস বাড়বে, ক্যারিয়ার আরও প্রস্ফুটিত হবে। তার মতে কর্মকর্তাদের জন্য কোনো অসুবিধা হবে না, বরং তাদের প্রমোশন ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেছেন, এখানে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি কেউ কখনো করেনি। এটি পুরো দেশের ব্যবসা বাণিজ্য রাজস্বের ব্যাপার। তিনি উল্লেখ করেন, আগে অনেক অস্বচ্ছতা ও ডিসক্রিপেন্সি ছিল, যেখানে অনেক সুবিধাভোগী ছিল। বিশেষ করে আগের সরকারের সময় কিছু ব্যবসায়ী সুবিধা পেত। এডিট করে বলছেন, এনবিআর লেভেল প্লেইং ফিল্ডের কাছাকাছি ছিল না। বলে যে স্যার আপনারা থাকতে দিন, আমরা টাকা পাঠাচ্ছি, কিন্তু আগের যখন থাকতো টাকাগুলো কোথায় যেত ওরা নিজে জানতো। অর্থ উপদেষ্টা মনে করেন এই সংস্কার করার পেছনে ব্যবসায়ীদের কিছু স্বার্থ জড়িত। তিনি বলেন, এমনকি ক্যারিয়ার নিয়ে তারা এত চটলেন কেন? যদি অন্য কিছু উদ্দেশ্য না থাকে তাহলে এর কারণ বুঝতে হবে। সরকার এনবিআরকে পৃথক করে রাজস্ব শাখা ও নীতি শাখা হিসেবে গঠন করতে পরিকল্পনা করছে। তবে এই পরিবর্তন হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আধিপত্য বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনবিআর প্রধান কার্যালয়ে চলমান আন্দোলন ও কর্মবিরতিতে পুলিশ পাহারায় কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতি চলমান থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও সমঝোতার জন্য অপেক্ষা করছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। উত্তর ইরাকের কিরকুকের আকাশে ছড়িয়ে পড়ল আতঙ্কের ছায়া। মঙ্গলবার বেলা 11:30 দিকে কিরকুক বিমানবন্দরে দুটি শক্তিশালী রকেট আঘাত হানে। এই বিমানবন্দরটি মূলত সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়, যেখানে রয়েছে ইরাকের সামরিক বাহিনী, ফেডারেল পুলিশের কার্যালয় এবং সশস্ত্র গোষ্ঠী হাসেদ আল শাবিরের দপ্তর। এই হামলার ফলে অর্ধেক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হলেও আশার কথা, কোনো প্রাণহানি ঘটেনি। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এই হামলায় একটি রকেট বিস্ফোরিত হলেও অন্যটি এখনও অক্ষত রয়েছে। বিস্ফোরণের কারণে 2 জন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। বাড়ির মতো একটি স্থানে যেখানে হামলা হয়েছে সেখানে কারো প্রাণহানি হয়নি, কারণ সেখানে তখন কেউ ছিলেন না। অন্তত একদিন আগে অর্থাৎ গত সোমবারও কিরকুক বিমানবন্দরে দুটি রকেট আঘাত এনেছে। পাশাপাশি উরুবাই এলাকার একটি বাড়িতে কাতিয়াউষা রকেটের আঘাত দেখা গেছে। সেই বাড়িতে কেউ থাকায় প্রাণহানি হয়নি। দীর্ঘদিন ধরে ইরাকের বিভিন্ন স্থাপনায় রকেট হামলা চালানো হয়, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দোষ দেওয়া হয় ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর উপর। তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। বিষয়টি এখনো স্পষ্ট নয় কে বা কারা এই হামলা চালিয়েছে। ভারতের প্রান্তরে ঘটে গেল এক অশুভ দৃশ্য, যেখানে ধ্বংসের ঝাঁঝালো চেহারা ফুটে উঠল একটি রাসায়নিক কারখানার ভেতর। দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় সোমবার সকালে ঘটে গেল এক মারাত্মক বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে 34 জনের প্রাণ হারানোর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও 35 জন। প্রাথমিক তথ্য অনুযায়ী সিগাচি কেমিক্যালস কারখানার একটি চুল্লিতে অপ্রত্যাশিত এই বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে জানানো হয়েছিল এতে 12
জন শ্রমিকের মৃত্যু হয়েছে, তবে ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়তে থাকে এবং এখন এই সংখ্যা 34 ছাড়িয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উদ্ধার কার্য চলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। দুর্ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনে ছুটে এসে দেখেন কারখানার ছাদ উড়ে গিয়ে 100 মিটার দূরে পড়েছে। কালো ধোঁয়া ঘন ঘন উঠছে। আশেপাশের এলাকা থেকে ঘন্টার পর ঘন্টা উদ্ধার কাজ চলে। ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করা হচ্ছে। অপ্রতিরোধ এক ক্রিকেট জীবনের সাক্ষী হয়ে থাকছেন ফাফ ডু প্লেসি। 40 পেরোনো এই সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এখনও যেন চুলের ঝাঁকুনি ও বয়সের বাধা উপেক্ষা করে জোরের সঙ্গে ঝড় তুলে চলেছেন ক্রিকেটের বিভিন্ন স্তরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বাভাবিকভাবেই বিদায় নিয়েছে বছর দুয়েক আগে। তবে ক্রিকেটেই তার আগ্রাসী দাপট যেন এক বিন্দুতে থেমে থাকছে না। বিশ্বের ক্রিকেট প্রেমীদের জন্য গর্বের বিষয়, সপ্তাহ দুয়েক পর তিনি 41 পূর্ণ করবেন। তবু বয়সের ছাপ পড়েনি ডু প্লেসির দেহে। তার জন্যই সম্ভব হয়েছে গত 10 দিনে 2টি টি20 সেঞ্চুরি করে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ইতিহাস। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের অধিনায়ক হিসেবে মাঠে নেমে পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন। 53 বলে 5টি 4 ও 9 ছক্কায় অপরাজিত 103 রান করে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়েছেন। তার এই অবিস্মরণীয় ইনিংসের উপর ভর করে টেক্সাস সুপার কিংস 4 উইকেটে 223 রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষ এমআই নিউইয়র্ক 9 উইকেট হারিয়ে করে 184 রান। এভাবেই চলতি আসরে পঞ্চম জয় নিশ্চিত করে ডু প্লেসির দল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।